যে বঙ্গের ভোটে এসআইআর হচ্ছে, তার মধ্যে দিল্লিতে এই ধরনের একটা ঘটনা, কোথাও কি বঙ্গের এসআইআর এর প্রভাবটা দিল্লিতে গিয়ে পড়লো? কলকাতাকে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করে কলকাতাকে কি বাঁচিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে? আমি এই বিষয়টা একটু আপনার কাছে ক্লিয়ার হতে চাইবো আগে। অ্যাবসলিউটলি, এর মধ্যে কানেকশন আছে। বাংলাদেশে যে এক্সপ্লোসিভ, আপনি তো নিজে একটা প্রোগ্রাম করেছেন যে কক্সবাজার একটা পাকিস্তানি প্রথম শিপ যেটা এসেছিল, ওর মধ্যে যখন খোলা হলো ওর মধ্যে এক্সপ্লোসিভ ছিল। আপনি এটা লিঙ্ক করে নিন, এটা আপনাদেরই চ্যানেলে ছিল যে এই যে কক্সবাজারে প্রথম দিকে একটা পাকিস্তানি শিপ প্রথমবার যখন ওখানে ঠেকালো ওর মধ্যে এক্সপ্লোসিভ বেরোলো। বলে এক্সপ্লোসিভ কোথায় যাচ্ছে? বলছে না, এটা রুটিন আছে। না, তাহলে ওই এক্সপ্লোসিভ বাংলাদেশে এসছে। আপনার লস্করে তৈবা, আপনার হিজবুল মুজাহিদিন, আপনার জৈশে মোহাম্মদ ওরা আছে ওখানে, পাক আইএসএ আছে। তাহলে এই যে এক্সপ্লোসিভ গুলো বাংলাদেশ থেকে এই যে দিল্লিতে আসবে, ওটা কি উড়ে আসবে? ওটা তো মাটি পথে, এরাই নিয়ে আসবে। যাতে স্লিপার সেল, যে স্লিপার সেলের কথা আমরা বারবার বলছি, আমাদের সীমান্তে যতগুলো স্টেট আছে ওর মধ্যে দেখুন, মনে করবেন আপনি 16ই ডিসেম্বর 1971 যখন মুক্তিযোদ্ধারা ওখানে ফেরত ছিলেন, ভারত থেকে ফেরত যাচ্ছেন, তাহলে ওদের রাজাকার বা বিহারিগুলো কোথায় ছিলেন? কোনোভাবে পশ্চিমবঙ্গ এবং নেপাল সীমান্ত, এই দুটো সীমান্তের দিকে কি বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? এই বঙ্গের সীমান্তটা তাহলে কতটা এই মুহূর্তে সেনসিটিভ হয়ে রয়েছে? দেখুন, যখন থেকে ওখানে একটা রিজিম চেঞ্জ হয়েছে নেপালে, আমরা নেপাল থেকে আমরা আশ্বস্ত আছি ওখানে এরকম ঘটনাটা আর হবে না। ওরা জানতে পেরেছিল। তাহলে আমাদের কাছে একটাই সীমান্ত রয়ে গেল, 400 কিলোমিটার ফাঁকা মাটি, যেটা নদিয়া থেকে আপনার মালদা পর্যন্ত চলে যাচ্ছে। এই 400 কিলোমিটার, আর এই দিকে ওই দিকে কাটা তার, এইদিকে ওইদিকে যে চক্রটা আছে, ওরা যদি সোনা নিয়ে আসতে পারে, ওরা যদি ফেক কারেন্সি নিয়ে আসতে পারে, ওরা ওখান থেকে হিউম্যান অর্গান মানে মানুষের যতগুলো জিনিস আনতে পারে, তাহলে ওরা তো এটাও নিয়ে আসতে পারে। আর ওরা পেরেছে। ওরা আপনার সিক্রেটলি আস্তে আস্তে মে 2025-এর পর, অপারেশন সিন্ধু 10 তারিখের পর আস্তে আস্তে করে যখন পাকিস্তানের লোক গেছে, ওরা ওখান থেকে ঢুকেছে, এই বাংলাদেশ থেকে ঢুকেছে, আর ওখানে গেছে। কেন দিল্লি সিলেক্ট করা হলো? কেন কলকাতাকে বাঁচিয়ে দেওয়া হলো? এটাই তো সওয়াল আপনি প্রশ্নটা করছেন। ভেরি ভেরি সিম্পল। যদি কলকাতা আজকে হলে এই যে আপনার বর্ডার এলাকায় যেটা মাদ্রাসার এই যে ধর্মীয় জায়গাগুলো আছে 35 কিলোমিটার, সব ডোজার চলে যেত এখানে, রাইট? আপনাকে তো কেন আমরা বারবার 1971-এ নিয়ে যাচ্ছি? ওখানে যখন আমাদের এই মুক্তিযোদ্ধারা ওদের পরিবার ফেরত যাচ্ছিল, ওখান থেকে রাজাকার এন্ড বিহারিরা এইদিকে ঢুকেছে। আমাদের পুরো বর্ডারে ওরা যারা আছে, ওটা জামাত ইসলাম বাংলাদেশ, জামাত ইসলাম হিন্দ, এরা দুজন মিলে এরা কাজ করছে। আর এই সন্ত্রাসবাদী জিনিস, এই পথে বঙ্গের এই পথটাকে ব্যবহার করা হয়েছে। আমি একটা ছবি একটু প্রোডাকশন টিমকে দেখাতে বলবো, যে মোহাম্মদ ইউনুস তিনি একটা মানচিত্র তুলে দিয়েছিলেন শামশাদ মির্জার হাতে, এবং সেখানে বঙ্গের একটা অংশও যেমন ছিল, এই যে এই বিকৃত ম্যাপ আঁকা বই যা ইউনুস পাকিস্তানের হাতে তুলে দিয়েছে। এই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কে ইনি। আসিম মনিরের ঠিক পরে সেকেন্ড ইন কমান্ড পাকিস্তানের শামশাদ মির্জা, তার হাতে যে ম্যাপটা তুলে দেওয়া হয়েছিল, তার মধ্যে কিন্তু চিকেন স্নেক ঢুকে রয়েছে, এবং উত্তর পূর্বের 7টা রাজ্যের বেশ কিছুটা অংশ এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। স্যার, আমি এই জায়গাটা একটু আসবো। তাহলে কি তখনই এই একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে এর পরে একটা বড় কিছু ধামাকা হতে চলেছে? এটাই তো ইউনুস চাইছিলেন, এটাই উনি চাইছেন যে ভারতে যে কোনো রকমে আমাদের সামাজিক যেটা আছে পিসফুলনেস, যেটা আমরা শান্তিপ্রিয় লোক আছে, যাতে আমরা জাতীয়বাদী যারা মাইনরিটি আছে, ওর মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে এখানে একটা আপনার ভায়োলেন্সের সিচুয়েশন তৈরি করা, যেটা গতকাল হলো। আর এটার মধ্যে জানেন অনেক লোক ধরা পড়েছে, 10 দিন ধরে এটা অপারেশনটা চলছে, রাইট? কতগুলো লোকের থেকে AK-47 রিকভার হয়েছে, কতগুলো লোক ধরা পড়েছে যারা কোরিয়ারের কাজ করেছে। ধাপে ধাপে জিনিসগুলো এখন গতকাল আমাদের হোম মিনিস্টার বলে দিয়েছেন যে যতগুলো জিনিস আছে ওটা আমরা সবার বিশ্বের সামনে তুলে ধরবো। তারপর ওই মিসাইলের উপর আমার ব্রহ্মোস যেটা আছে ওর উপরে নাম লেখা হবে, কোন আমাদের ব্রহ্মোস মিসাইলটা কার জন্য আছে, এটা ছাড় পাবে না। আপনি মনে রাখবেন পেহেলগামে যেরকম কথা হয়েছিল, ওর থেকে ভয়ঙ্কর এটা হবে। হয়তো আমাদের একটা যুদ্ধ, দুই ফ্রন্ট, একদিকে পাকিস্তান, একদিকে ইস্ট পাকিস্তান, যেটা আমরা বাংলাদেশ এখন বলছি, ইস্ট পাকিস্তান এন্ড ওয়েস্ট পাকিস্তান।
সঙ্গে যুদ্ধ হবে। গতকাল আমাকে একজন লোক জিজ্ঞেস করলো, আপনি যুদ্ধের কথা কি করে বলছেন, আমরা ভারতীয়। এই যে আজকে রাস্তায় গতকাল এত ভারতীয় লোকের যেটা এটা রক্ত বইছে, যেটা খুন বইছে, যারা বলিদান দিয়েছে, ওরা কারা? ওরা আমার পরিবারের লোক, ওরা ইনোসেন্ট লোক। এই ভারতীয় সংবিধান বলছে যে তোমাদের সবাইকে আমরা নিরাপত্তা দেব। এই ম্যাপটা দেখার পরে আপনি যেটা বলছেন যে তার মানে কি এ রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে, এই এসআইআর এর সুযোগে কোথাও একটা দৃষ্টি ঘোরাতে এই রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং সেই যোগটাই গতকালের হামলার সঙ্গে রয়েছে বলে আপনি মনে করেন? আমাদের কিছু এটা জবাব আপনাদের টিভি চ্যানেলেই আছে। আপনি যদি 3 দিনের মধ্যে আপনারা এত গবেষণা করে, আপনারা এত রিসার্চ করে, আপনারা যতগুলো আপনারা ভিডিও পড়েছেন, আমরাও তো এটা দেখে আমাদের আশ্চর্য হচ্ছে, কতগুলো গ্রাম, কতগুলো জায়গা, কত লোক পালিয়ে গেছে। বাংলাদেশি যারা ছিলেন ওরা পালিয়ে গেছেন, হিন্দু গ্রামে, মুসলিম, আর অনেকগুলো জিনিস ধাপে ধাপে বেরোচ্ছে, রাইট? এই যে সন্ত্রাসের ভয়, যে ভয় যে আমি একটা ইলিগাল ছিলাম, আমাকে এখন হিন্দুস্তান, আমাকে ভারত ছাড়তে হচ্ছে, ওদের মনে যেটা ভয় পড়ে গেছে, ওরা ভাবতে পেরেছে যে আমি আর পলিটিক্যাল জিনিস আমি ম্যানিপুলেট করতে পারবো না। তাই এইটা এখান থেকে ধ্যান ভটকাওয়ার জন্য আপনার দিল্লিকে চোনা হলো। কেন দিল্লি সিলেকশন হলো, কেন টাইমিং? আপনি যদি দুটো জিনিস বলেন। এই জায়গাটায় আলোচনায় আসবো স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এবার যেদিকে নজর রাখবো, যে বঙ্গের ভোটে এসআইআর হচ্ছে, তার মধ্যে দিল্লিতে এই ধরনের একটা ঘটনা, কোথাও কি বঙ্গের এসআইআর এর প্রভাবটা দিল্লিতে গিয়ে পড়লো? কলকাতাকে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করে কলকাতাকে কি বাঁচিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে? আমি এই বিষয়টা একটু আপনার কাছে ক্লিয়ার হতে চাইবো আগে। অ্যাবসলিউটলি, এর মধ্যে কানেকশন আছে। বাংলাদেশে যে এক্সপ্লোসিভ, আপনি তো নিজে একটা প্রোগ্রাম করেছেন যে কক্সবাজার একটা পাকিস্তানি প্রথম শিপ যেটা এসেছিল, ওর মধ্যে যখন খোলা হলো ওর মধ্যে এক্সপ্লোসিভ ছিল। আপনি এটা লিঙ্ক করে নিন, এটা আপনাদেরই চ্যানেলে ছিল যে এই যে কক্সবাজারে প্রথম দিকে একটা পাকিস্তানি শিপ প্রথমবার যখন ওখানে ঠেকালো, ওর মধ্যে এক্সপ্লোসিভ বেরোলো। বলে এক্সপ্লোসিভ কোথায় যাচ্ছে? বলছে না, এটা রুটিন আছে না। তাহলে ওই এক্সপ্লোসিভ বাংলাদেশে এসছে। আপনার লস্করে তৈবা, আপনার হিজবুল মুজাহিদিন, আপনার জৈশে মোহাম্মদ, ওরা আছে ওখানে, পাক আইএসআই আছে। তাহলে এই যে এক্সপ্লোসিভ গুলো বাংলাদেশ থেকে এই যে দিল্লিতে আসবে, ওটা কি উড়ে আসবে? ওটা তো মাটি পথে, এরাই নিয়ে আসবে, যাতে স্লিপার সেল, যে স্লিপার সেলের কথা আমরা বারবার বলছি। আমাদের সীমান্তে যতগুলো স্টেট আছে ওর মধ্যে দেখুন, মনে করবেন আপনি 16ই ডিসেম্বর 1971-এ যখন মুক্তিযোদ্ধারা ওখানে ফেরত ছিলেন, ভারত থেকে ফেরত যাচ্ছেন, তাহলে ওদের রাজাকার বা বিহারিগুলো কোথায় ছিলেন? কোনোভাবে পশ্চিমবঙ্গ এবং নেপাল সীমান্ত, এই দুটো সীমান্তের দিকে কি বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? এই বঙ্গের সীমান্তটা তাহলে কতটা এই মুহূর্তে সেনসিটিভ হয়ে রয়েছে? দেখুন, যখন থেকে ওখানে একটা রিজিম চেঞ্জ হয়েছে নেপালে, আমরা নেপাল থেকে আমরা আশ্বস্ত আছি ওখানে এরকম ঘটনাটা আর হবে না। ওরা জানতে পেরেছিল। তাহলে আমাদের কাছে একটাই সীমান্ত রয়ে গেল, 400 কিলোমিটার ফাঁকা মাটি, যেটা নদিয়া থেকে আপনার মালদা পর্যন্ত চলে যাচ্ছে। এই 400 কিলোমিটার